একটা সময় ছিল যখন বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজ আজ বেঙ্গল ইজ স্ট্রাগলিং টু কিপ আপ। কিন্তু এই পশ্চিমবঙ্গই একসময় ছিল ভারতের হৃদয়। কলকাতা যা একটা শহর ছিল না, ছিল পুরো ভারতের রাজধানী। 1772 থেকে 1911 ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র ছিল। এই শহরকেই বলা হতো সিটি অফ জয়। আর শুধু নামেই নয়, বাস্তবেও ছিল তেমনই। ভারতের আধুনিকতার শুরু অনেকটা এখান থেকেই। ভারতের প্রথম মেট্রো, এশিয়ার প্রাচীনতম ট্রাম এবং গুরুত্বপূর্ণ বন্দর সবকিছুই ছিল এখানে। শুধু অবকাঠামো নয়, এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা শুধু ভারত নয়, বিশ্বকে পথ দেখিয়েছেন। উত্তরে দার্জিলিংয়ের মতো পাহাড়, দক্ষিণে বে অফ বেঙ্গলের মতো সমুদ্র, আর মাঝখানে উর্বর গঙ্গার সমভূমি, সব কিছু ছিল এখানে। তাহলে প্রশ্নটা এখানেই, এত কিছু থাকার পরেও আজ কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে? যেখানে অন্যান্য রাজ্য দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে কেন পশ্চিমবঙ্গের গ্রাফ ধীরে ধীরে নিচের দিকে নামছে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ব্রিটিশরা ভারতে আসার অনেক আগে বাংলায় শাসন করত মুঘল এম্পায়ার। সেই সময় বাংলা শুধু আজকের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, বরং বর্তমান বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, এমনকি আসামেরও কিছু অংশ মিলিয়ে ছিল এক বিশাল সমৃদ্ধ অঞ্চল, বেঙ্গল। এই বাংলাকেই তখন বলা হতো ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল প্রকৃতি নিজেই। গঙ্গার উর্বর পলিমাটি এই বাংলার জমিকে করে তুলেছিল অত্যন্ত উর্বর। কিন্তু বাংলার আসল শক্তি ছিল তার শিল্প, বিশেষ করে সিল্ক এবং কাপড়ের শিল্প। বাংলার সিল্ক আর মসলিন ছিল এতটাই সূক্ষ্ম ও উন্নত যে সেগুলোকে বলা হতো উলেন এয়ার, অর্থাৎ বাতাসের মতো হালকা কাপড়। বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল বিশেষ বিশেষ শিল্পকেন্দ্র। ঢাকা বিখ্যাত ছিল মসলিন কাপড়ের জন্য, শান্তিপুর সূক্ষ্ম তাঁতের শাড়ির জন্য, মালদা ছিল সিল্ক উৎপাদনের অন্যতম কেন্দ্র। এই সব জায়গার তৈরি কাপড় শুধু ভারতেই নয়, ইউরোপে পর্যন্ত রপ্তানি করা হতো। শুধু টেক্সটাইল নয়, বাংলায় আরও বিভিন্ন শিল্প গড়ে উঠেছিল। তার মধ্যে ছিল পাট, নৌ নির্মাণ, ধাতু, হস্তশিল্প, কৃষিভিত্তিক বাণিজ্য। বাংলা তখন ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় কেন্দ্র। সব মিলিয়ে বাংলা ছিল সম্পদ, শিল্প, কৃষি ও বাণিজ্যের পরিপূর্ণ এক স্বর্ণভূমি। একজন ফরাসি পর্যটক লিখেছিলেন, বাংলা বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। বাংলা এতটাই সমৃদ্ধ ছিল যে অনেক ইউরোপীয় দেশের থেকেও বেশি ধনী এবং উৎপাদনশীল। বাংলার সেই অপরিসীম সম্পদ ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করেছিল ইউরোপীয় শক্তিগুলোকে। প্রথমে তারা আসে ব্যবসা করার নামে, বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে এই কোম্পানি প্রথম ভারতে এসে বাণিজ্য প্রতিষ্ঠান করে, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল আরও বড়, ক্ষমতা। সাল 1757, পলাশির যুদ্ধ। এটা শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতার গল্প। মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরাজিত হয়েছিল বাংলার সেনাবাহিনী। সেই দিন শুধু একটা যুদ্ধ হারা হয়নি, হারিয়ে গিয়েছিল বাংলার ভবিষ্যৎ। এরপর 1765 সাল, আরও বড় একটা পরিবর্তন। মুঘল সম্রাট শাহ আলম ব্রিটিশদের হাতে তুলে দেয় বাংলার দেওয়ানি, অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার। এর ফলে বাংলার সম্পদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে, আর সেখান থেকেই শুরু হয় শোষণ এবং সম্পদ লুণ্ঠন। কিন্তু বাংলার পতন শুধু ব্রিটিশ শোষণেই থেমে থাকেনি। এরপর আসে আরও বড় আঘাত, বিভক্তি। বাংলা একবার নয়, বারবার ভেঙেছে। সব থেকে বড় আঘাত আসে 1947 সালে, পার্টিশন অফ ইন্ডিয়া। এই বিভাজনের ফলে বাংলা দুই ভাগে ভাগ হয়ে যায়।
পশ্চিমবঙ্গ, যা আজকের ওয়েস্ট বেঙ্গল, আর পূর্ব অংশ পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ। একটা মানচিত্র ভেঙেছিল, কিন্তু তার সাথে ভেঙে গিয়েছিল একটা অর্থনীতির মেরুদণ্ড। সবচেয়ে বড় উদাহরণ ছিল জুট শিল্প। পূর্ব বাংলায় ছিল জুট চাষের মূল অঞ্চল, অর্থাৎ কাঁচামাল, আর পশ্চিমবঙ্গে ছিল জুট মিল, অর্থাৎ প্রক্রিয়াকরণ ও শিল্প। বিভাজনের পরে কাঁচা জুট চলে গেল পূর্ব পাকিস্তানের হাতে, আর জুট মিলগুলো রয়ে গেল পশ্চিমবঙ্গে। পূর্ব পাকিস্তান থেকে জুট আনতে গেলে উচ্চ কর এবং রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হচ্ছিল। এর ফলে পশ্চিমবঙ্গের জুট মিলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কাঁচামালের অভাবে। কারখানার চিমনি নিভে যাওয়ার শব্দটা আসলে ছিল বাংলার অর্থনীতির শেষ নিঃশ্বাস। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি, বরং এখান থেকেই শুরু হয় আর একটি কঠিন অধ্যায়, রিফিউজি ক্রাইসিস। দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান থেকে নিজেদের সব কিছু ছেড়ে চলে আসে পশ্চিমবঙ্গে। ঘর নেই, কাজ নেই, জীবিকা নেই। এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ হঠাৎ করে পশ্চিমবঙ্গের ওপরে পড়তে থাকে। ধীরে ধীরে শহর ও গ্রামের ওপর বাড়তি চাপ তৈরি হয়, বেকারত্ব দ্রুত বেড়ে যায়, এবং সেখান থেকেই বাংলার পতনের গতি আরও দ্রুত হয়ে ওঠে। গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পর অনেকেই আশা করেছিলেন এবার হয়তো পশ্চিমবঙ্গ আবার তার নিজের পুরনো গৌরবে ফিরতে পারবে, কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1950 থেকে 60 দশকে ধীরে ধীরে শিল্পক্ষেত্রে দেখা দিতে শুরু করে সমস্যা। এক সময়ের শক্তিশালী শিল্পরাজ্য পশ্চিমবঙ্গ ধীরে ধীরে হারাতে থাকে তার অবস্থান। এর পেছনে বড় কয়েকটি কারণ ছিল। 1960-70 দশকে পশ্চিমবঙ্গে শ্রমিক আন্দোলন অত্যন্ত তীব্র হয়ে ওঠে। প্রায়ই ধর্মঘট, কাজ বন্ধ হয়ে যাওয়া, এইসব ঘটনা সাধারণ হয়ে যায়। শিল্পপতিরা তখন দেখলেন এখানে কাজ করা মানে অনিশ্চয়তা, উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এবং রাজনৈতিক হস্তক্ষেপ। ধীরে ধীরে অনেক বড় কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে শুরু করে মহারাষ্ট্র, গুজরাট আর তামিলনাড়ুতে। এরপর আসে দীর্ঘ 34 বছরের এক অধ্যায়, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। এই সময়টা পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 34 বছরেই তৈরি হয়েছে আজকের বাংলার অনেক বাস্তবতা, ভালো এবং খারাপ দুটোই। লেফট ফ্রন্ট সরকারের সবচেয়ে বড় এবং সফল পদক্ষেপ ছিল জমি সংস্কার। যারা অন্যের জমিতে চাষ করত তাদের আইনি অধিকার দেওয়া হয়। এর ফলে গ্রামের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে। এর পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থাও শক্তিশালী করা হয়। এর ফলে গ্রামীণ ভোট ব্যাংকও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এই উন্নয়নের একটা বড় সীমাবদ্ধতা ছিল। এটা মূলত গ্রাম কেন্দ্রিক ছিল, শিল্প কেন্দ্রিক নয়, এবং এখান থেকেই ধীরে ধীরে সমস্যা তৈরি হয়। 1980 থেকে 90-এর দশকে যখন ভারতের অন্যান্য রাজ্যরা শিল্প এবং বাণিজ্যে এগিয়ে যেতে শুরু করেছে, পশ্চিমবঙ্গ তখন সেই দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ে। সেই সময় শ্রমিক ইউনিয়নগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ঘন ঘন ধর্মঘট, কাজ বন্ধ, সব কিছুতে রাজনৈতিক হস্তক্ষেপ। শিল্পপতিরা নিজেদের এখানে নিরাপদ মনে করতেন না, তাই অনেক বড় শিল্প প্রতিষ্ঠান এখান থেকে ধীরে ধীরে চলে যায় অন্য রাজ্যে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একটা ইমেজ তৈরি হয়, এখানে ব্যবসা করা কঠিন, এখানে লাভের থেকে ঝুঁকি বেশি। এই ধারণা বিনিয়োগকারীদের দূরে ঠেলে দেয়। সাল 2011, ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি। অনেকেই আশা করেছিলেন এবার হয়তো নতুন পরিবর্তন আসবে। কিছু কিছু ক্ষেত্রে উন্নতিও হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, রুরাল ডেভেলপমেন্ট। কিন্তু বড় প্রশ্নটা এখনও রয়ে গেছে, বড় শিল্প কোথায়, পর্যাপ্ত চাকরি কোথায়? আজকের দিনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব, শিল্পের অভাব, মেধা পাচার। প্রতি বছর হাজার হাজার যুবক ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদের মতো শহরে চলে যাচ্ছে কাজের খোঁজে। কিন্তু সব কিছু কি সত্যিই শেষ? পশ্চিমবঙ্গে এখনও অনেক শক্তি আছে,
তার ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক শক্তি, শিক্ষিত মানুষজন, বন্দর ও ট্রেডের সম্ভাবনা। যদি সঠিক পরিকল্পনা, সঠিক নীতি এবং স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ আবারও উঠে দাঁড়াতে পারে। যে মাটি একদিন ইতিহাস লিখেছিল, সে আবারও লিখতে পারে। কিন্তু এবার প্রশ্নটা ইতিহাসের নয়, প্রশ্নটা আমাদের। পশ্চিমবঙ্গ কি আবার তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি এই পতনের গল্প হয়েই থাকবে তার পরিচয়? কমেন্টে আপনাদের মতামত জানান।